সংগ্রাম, সাধনা ও পরিশ্রম করে যারা সফল হয়েছেন তাদের সফলতার গল্প নিয়ে চ্যানেল আইয়ের এই আয়োজন স্বপ্নজয়ী। আর এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে থাকবো আমি শারমিন সেলিম তুলি। আমার সাথে অতিথি হিসাবে স্বপ্নজয়ী আজকের অনুষ্ঠানে আছেন প্রীতি চক্রবর্তী। আমি প্রথমে একটু জানতে চাবো আপনার ছোটবেলার গল্প। ছোটবেলায় আপনি কেমন স্বপ্ন দেখতেন? ছোটবেলায় তো স্বপ্ন দেখিনি যে আমি বিজনেস করব। ছোটবেলায় হয়তো স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব, আমি সমাজের কল্যাণ করব, আমি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করব। কিন্তু হয়তো সেটারই প্রতিফলন হচ্ছে এখন এই আমার এই প্রজেক্ট, যে আমি মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করতে পারছি। এটা কোনো না কোনোভাবে আমার স্বপ্নেরই একটা প্রয়াস বলা যায়। তো ছোটবেলার স্বপ্নকে ঠিক এখানে মেলানো যাবে না, কিন্তু কোরিলেট করাই যাবে। আচ্ছা, ছোটবেলায় আমার ঠাকুমা ছিলেন। ইনফ্যাক্ট আমরা ছোটবেলায় আমাদের ঠাকুমা দাদামণির কাছে বড় হয়েছি। আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, উনি সিভিল সার্ভিসে ছিলেন। তো উনি এবং আমার মা সবসময় ঢাকার মানে ঘরের বাড়ির বাইরে থাকতেন। আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বাড়ির বাইরে থাকতেন। আর আমাদের বাড়ির ট্রেডিশন ছিল যে সবার ছোট দুজন বাবা মায়ের সঙ্গে থাকবে আর বাকিরা সব বাড়িতে থাকবে। আর আমার দাদামণি ছিলেন স্কুলের হেডমাস্টার, ঠাকুমাও ছিলেন প্রাইমারি স্কুলের টিচার। সেই কালের কথা, কোন কালের কথা, 60s কথা বলছি আমি, সেই সময়ের কথা। আমাদের যেহেতু বাবা মায়ের সঙ্গে থাকা হতো না, ঠাকুমা দাদামণির সঙ্গে থাকা হতো। তো আমার ঠাকুমার বাবার বাবার বাবা, আচ্ছা, উনি ছিলেন ঈশ্বরগঞ্জের, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের নায়েব, জমিদারের নায়েব। তো আমার ঠাকুমা বলতো যে ঠাকুমার বাবা নাকি ঠাকুমাকে এখানে বসিয়ে আচ্ছা বিচার কার্য পরিচালনা করত। তো আমাদেরকে সেই সময়, আমি অনেক সময় ভাবি যে কতটা ধী ছিল ওনাদের। আমাকে বলতো, আমাদেরকে, আমাদের সব ভাই বোনদেরকে বলতো, আমরা অনেক ভাই বোন, বলতো যে যা কিছু হইতে চাও সেটা সেরাটা হইও। আচ্ছা, মানে এই বিষয়গুলি কিন্তু ওনারা পড়াশোনা করে বলেনি। আজকাল কিন্তু আমরা ট্রেনিং নিতে জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা সব জায়গায় যাই, লিডারশিপ ট্রেনিং নিয়ে আসি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর উপর নিয়ে আসি। এগুলি তখন কিন্তু ওনাদের কিন্তু সেই শিক্ষা ছিল না। তো আমাদের ভাই বোনরা সবাই পড়াশোনায় ভালো ছিল, ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো, কোনোদিন টাকা পয়সা লাগে না আমাদের পড়াশোনা করতে। আমরাও চেষ্টা করেছি, আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমরা এখনও আমাদের ছেলে মেয়েদেরকে সেই লক্ষ্যে আমরা তুলে নিয়ে আসছি। আমার মেয়েটি ডাক্তার, ছেলেটি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে পাশ করেছে, মেয়ের জামাইও ডাক্তার, সে বক্ষবিধি হাসপাতালে, সে ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, ছেলের বউ সলিমুল্লাহর স্টুডেন্ট। তো আচ্ছা, আমরা জানি যে আপনি চাকরিতে ছিলেন। এই সম্মানজনক চাকরি ছেড়ে কেন আপনি ব্যবসা শুরু করেছেন? এই উদ্যোক্তাটা না, এটা অনেকটা পাগলামি। আচ্ছা, মাথার ভেতর একটা পোকা থাকে, সেই পোকাটা ঘুরপাক খায় এবং তাকে বলে যে তুমি সব কিছু ছেড়ে দিয়ে একটা ঝাঁপ দাও। সেটাতে ঝাঁপ দেয় সে, তারপর সেই ঝাঁপ দিয়ে ডুবে গেল, অথবা সাঁতরে উঠলো, অথবা অনেক বড় কিছু সন্ধান পেল। যাই হোক না কেন, উদ্যোক্তার একটা বৈশিষ্ট্য এটা। তো এটা শুধু আমার বেলায় না, এটা প্রায় সবার বেলাতেই। সুতরাং আমার চেয়েও অনেক বড় কিছু ছেড়ে, ভালো কিছু ছেড়ে বিদেশ থেকে চলে এসে এই উদ্যোক্তা হয়েছে। আর উদ্যোক্তা হয়েছে বলেই আজকের বাংলাদেশ। আমি যখন এসে বিজনেস শুরু করলাম, তখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমি বাইরে ছিলাম, ওনার একটা স্কলারশিপ ছিল, আমরা ম্যানচেস্টারে ছিলাম। তো আমি যখন ফিরে আসি তখন আমার বয়স 34। তো আমাকে ওই অঞ্চলের সমস্ত বাংলাদেশিরা বলছে যে আমরা এই প্রথম দেখলাম যে কেমিস্ট্রি থেকে পড়াশোনা করা একটা মেয়ে, তখন তো আমি মেয়ে, এখন তো মহিলা, যে একটা মেয়ে এখানে কোনো কিছু চেষ্টা না করে সে তার দেশে ফিরে যাচ্ছে। আজকের দিনে কি মনে হয় যে আপনার স্বপ্ন কি সফল হয়েছে? না, হয়নি, স্বপ্ন সফল হয়নি। মানে আমি কনফিউজ যে আমি কি আসলে চাকরিতে থাকলে ভালো করতাম, নাকি আমি উদ্যোক্তা হয়ে ভালো করলাম। যখন মানুষের মুখে হাসি ফোটে, যখন মানুষ সুস্থ হয়ে ফিরে যায় আমাকে অনেক ধন্যবাদ দিতে দিতে, তখন মন আনন্দে অবশ্যই ভরে ওঠে। কিন্তু যখন তাদের চাহিদা মতো সেবা দিতে পারি না, তখন আমি সত্যিই খুবই বেদনায় আমি আপ্লুত হই যে আমি আসলে তো আমার যা করার কথা ছিল আমি সেটা করতে পারলাম না। তো এই বিষয়টা আমাকে অনেক ভাবায়, আমাকে সামনে যাওয়ার অনুপ্রেরণাও দেয়। তো হয়তো এটাই আমার প্রাপ্তি যে অনেক মানুষের সঙ্গে পরিচয়, অনেকের সঙ্গে কথা বলি, অনেকের সঙ্গে যোগাযোগ ঘটে,
স্বাস্থ্যসেবা, যেমন কোভিড যে গেল, কোভিডে আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের একটা অসাধারণ ভূমিকা ছিল, অসাধারণ। মানে আমরা টাকা পয়সার কথা ভাবিনি, কিচ্ছু চিন্তা করিনি। মানে আমরা শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষকে কোভিডে চিকিৎসা দিয়েছি বিনা পয়সায়। যারা ভর্তি হয়েছে তাদেরকেও খুবই অল্প মূল্যে। হ্যাঁ, এটার রেজাল্ট আমরা এখন পাই। অনেক পেশেন্ট আসে এখন আমাদের কাছে, শুধুমাত্র হয়তো সেই যে আমাদের কাজ তার জন্যই এখন ফিরে আসে। উদ্যোক্তা হিসাবে আপনি কেন স্বাস্থ্য খাতটাকে বেছে নিয়েছেন, এটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। যে আপনাকে বলেছি শুরুতে যে আমার আসলে উদ্যোক্তা হওয়ার কথা তো আর জীবনের শুরুতে একদম ছোটবেলায় কেউ ভাবে না। তখন তো আমাদের সময় একটা ট্রেন্ড ছিল, যারা ভালো ছাত্রছাত্রী তারা ডাক্তার হবে, নতুবা ইঞ্জিনিয়ার হবে। তো আমার কোনো কারণে ডাক্তার রীতি ভর্তি হলাম না। তো যখন হলাম না, কিন্তু এই ভাবনাটা কিন্তু ছিল মাথায়। যখন সুযোগ এলো যে এরকম একটা হেলথ কেয়ার সার্ভিসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার, তো বিন্দুমাত্র দ্বিধা না করে নিজেকে জড়িয়ে দিলাম। কখন আপনার মনে হলো যে এই স্বপ্নটাকে আরো বড় করতে হবে, আরো বড় আকারে কিছু একটা করতে হবে? এটা কখন আপনার? ধরেন এখন থেকে এক যুগ আগে মনে হলো যে আসলে হেলথ কেয়ারে এত কিছু করার আছে। আচ্ছা, বাংলাদেশে আপনারা জানেন যে 170 মিলিয়ন পিপল, সেখান থেকে $4.5 বিলিয়ন বাংলাদেশ থেকে প্রতি বছর বাইরে চলে যায়। আমরা কিচ্ছু করতে পারি না, এবং এমন কিছু মানুষের টাকা পয়সাটা যায়, একটা অংশ তো 10% ধরেন অনেক বড় লোক, ওদের জন্য ওদের কথা ভাবতে হবে না, কিন্তু একটা মধ্যবিত্ত অংশ, একটা নিম্নবিত্ত অংশ তাদের বাড়ি জমি বিক্রি করে তারা যায়। তো আমরা তো বেসরকারি খাত, আপনার জানা আছে কিনা আমি জানি না, বাংলাদেশের স্বাস্থ্য খাতে বেসরকারি খাত 64% স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। আর আমার সরকারের সেই সামর্থ্য নাই যে বাংলাদেশের 170 মিলিয়ন পিপলকে এই স্বাস্থ্যসেবা দিতে পারবে। তাহলে আমাদের বেসরকারি খাতকে এগিয়ে যেতেই হবে। যদিও যখন বেসরকারি খাতে ট্রিটমেন্ট নিতে আসেন আপনারা, তখন আপনাদের কাছে আমরা আল্লাহ বা গড, দেবতা, কিন্তু যখন ট্রিটমেন্ট নিয়ে যায় তখন তাদের মনে থাকে না যে এই টাকাটা আমাদের ধার করা, আমাদেরকে টাকাটা ফেরত দিতে হয় ইন্টারেস্ট সহ, তখন কিন্তু তাদের খুব মনোবেদনার কারণ হয়ে যায়। তো এই সমস্ত বিষয়েও কাজ করা যেতে পারে নীতিমালায়। তো আমি নীতিমালার কথা বলেছিলাম, নীতিমালায় পরিবর্তন প্রয়োজন। যেমন আমরা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অনেক বেশি জোরদার কথা বলছি। যদি আজকে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে, আপনি প্রতি মাসে 2000 টাকা দেবেন, আপনার গায়েই লাগবে না, একদম না। কিন্তু আপনি যখন ট্রিটমেন্ট নিতে যাবেন, আপনার যদি 2 লাখ টাকা লাগে, সেটা কিন্তু আপনার অনেক গায়ে লাগবে। আপনি শাড়ি কেনার জন্য টাকা জমাবেন, ছেলেকে বাইরে পড়ানোর জন্য টাকা জমাবেন, মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা জমাবেন, কিন্তু হেলথ কেয়ারের জন্য কিন্তু আপনি কোনো টাকা জমান না। বাংলাদেশের মানুষ কেউ জমায় না। এবং যখন শেষ পর্যন্ত তাকে হসপিটালে ভর্তি না হতে হয়, ততক্ষণ পর্যন্ত সে হসপিটালে যায় না, বছরে একবার টেস্টও করায় না। তাহলে যখন আপনার মনে হবে যে আমি তো হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে আছি, আমি বছরে একবার আমি চেক আপ করাবো, তাহলে আপনার ভিতরে যা কিছু অসুস্থতা থাকবে মাত্র 5000 টাকায় আপনি আপনার সেই সমস্ত কিছু জানতে পারবেন, এবং আপনি প্রিকশনস নিতে পারবেন, প্রিভেনশন নিতে পারবেন। একদম শেষ বেলায় আর যেতে হয় না। তো আমরা নীতিমালায় এই বিষয়টা নিয়ে কথা বলছি, এবং আমি আশা করি যে আগামী বছর দুয়েকের মধ্যে এটা একটা ভালো ফরম্যাটে চলে আসবে। অনেক স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আপনার প্রথম যে স্বপ্নটাকে বাস্তবায়ন করেছিলেন, এটার অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছি। সত্যি কথা যেটা, সেটা তো যেদিন হাসপাতাল আমরা স্টার্ট করলাম, সেদিনই আমার একটা প্রথম স্বপ্ন পূরণ হলো যে আমি একটা হেলথ কেয়ারের সঙ্গে সম্পৃক্ত হলাম। মানে খুব খুশি হলাম যখন মেডিকেল কলেজের অনুমোদন পেলাম, অসম্ভব আনন্দিত হলাম যে বাংলাদেশে একটা মেডিকেল কলেজ আমরা স্টার্ট করতে যাচ্ছি, এখান থেকে আমরা ডাক্তার তৈরি করব, যে ডাক্তাররা মানুষের সেবা দিয়ে তাদেরকে সুস্থ করবে। শুধু মেডিকেল কলেজ না, নার্সিং কলেজও একই সঙ্গে আমরা অনুমোদন পেলাম, এবং আমরা এমন নার্স তৈরি করব যে নার্স বাংলাদেশের সেরা নার্স হিসেবে পরিণত হবে। আমরা বলছি যে আপনি স্বপ্নজয়ী, তো এই জায়গাটাতে আপনার অনুভূতি কি? আমি বলছি না, সুতরাং আমার অনুভূতি নেই। যখন স্বপ্ন জয় হবে তখন চ্যানেলে আসবো, আপনি আবার আমার ইন্টারভিউ নেবেন, আর যারা আমাকে এখানে ইনভাইট করেছে তখন তাদেরকে ধন্যবাদ দিয়ে যাব। আচ্ছা, ধরুন আপনি একজন নতুন উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে আপনি নতুন উদ্যোক্তা হিসাবে মানে
আপনি কিভাবে এটা শুরু করবেন বা আপনি কিভাবে এই মানে নতুন উদ্যোক্তাদের জন্য আমার কি কথা দর্শকদের জন্য? হ্যাঁ হ্যাঁ, দর্শকদের জন্য। নতুন উদ্যোক্তাদের জন্য আসলে আমার প্রথম কথা থাকবে যে তাকে তার স্কিল আগে নিজেকে চুজ করতে হবে, যে সে কোন ক্ষেত্রে কাজ করতে গেলে ভালো করতে হবে, পারবে, সেটাকে তাকে চুজ করতে হবে। তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং আরও একটা জিনিস তাকে ভাবতে হবে, এখন আর বাংলাদেশের কনটেক্সটে ভাবলে হবে না, যে ওয়ার্ল্ড কনটেক্সটে ভাবতে হবে। যে আমি যে কাজটা করব সেই কাজটা শুধু বাংলাদেশে না, পৃথিবীতে এর কতটা ডিমান্ড রয়েছে। কারণ তাকে তো টাকা পয়সা অ্যারেঞ্জ করতে হবে, নিজের হতে পারে, ব্যাংকের হতে পারে, সেটা তো তাকে ইউটিলাইজ করতে হবে, ফেরত দিতে হবে। সুতরাং এই দুটো জিনিস ভেবে নিয়ে তারপর যেন সে কাজ শুরু করে। এই যে নারী হিসাবে এত দূর আসা, পথ চলা, এই জায়গাটা কি খুব স্মুথ ছিল? বা আপনার এই জায়গাতে আপনার যে প্রতিকূল পরিবেশগুলো ছিল বা যে স্ট্রাগলগুলো ছিল, যে বাধার সম্মুখীন হতে হয়েছে, এই জায়গাগুলো আমরা একটু নারীদের উদ্দেশ্যে একটু বলতে চাই, যাতে নারীরা অনুপ্রাণিত হন। দেখেন, পরিবারের সাপোর্ট আগে থাকতে হয়। তো যখন আমি শুরু করলাম তখন তো আসলে পারিবারিক চ্যালেঞ্জ ছিলই, বাচ্চারা ছোট। এখনও আমার মেয়ে বলে, এখন তো সে এমডি করছে ফরেন্সিকে, পিজিতে, বিএসএমএতে, আমাকে বলে কখনো তো তুমি অন্য মায়েদের মতো আমার দরজা খুলে দাওনি আমি যখন সে কলিং বেল বাজাতাম। আমার শাশুড়ি বাচ্চাদেরকে দেখতেন, আমার শাশুড়ি ছিলেন, এবং আমি আমার জীবনের শুরু থেকে সবসময় একজন করে মহিলা আমার পাশে পেয়েছি, মানে যারা ফুল সাপোর্ট আমাকে দিয়েছে, মানে বাচ্চাকে দেখা, সংসার দেখা, একদম নিজের মতো করে। আচ্ছা, মেয়ের সময়, ছেলের সময়, দুজনের সময়। তো আমার হাজবেন্ড মাঝে মধ্যে বলে যে তুমি তো আসলে তোমার কোনো চিন্তাই নেই, তোমার বাসার মানুষ আর তোমার ড্রাইভার, এই দুইজন তোমার জাস্ট সাপোর্টার, তোমার কোনো কিছু চিন্তা নাই। সত্যি কথা, স্টিল নাও আমার গাড়ি যে চালায় সে হচ্ছে আমার বাচ্চা যেদিন হলো সেদিন জয়েন করেছে। আমার ছেলের বয়স এখন 27 বছর ধরে আমার সঙ্গে আছে। একজন ভদ্রমহিলা ছিল, সে আমার সঙ্গে 32 বছর থাকার পর আমার কাছেই মারা গেল। তো এখন যিনি আছেন উনিও আমার কাছে 16 বছর ধরে আছেন। তো বিষয়টা এইরকম যে এই জাতীয় সাপোর্টগুলো আসলে প্রয়োজন হয়, না হলে আসলে এই জায়গাটাও কিন্তু আপনারই অবদান। হয়তোবা মানে আমি তাদেরকে সেভাবেই পরিচালনা করি। কখনো তাদের কাজে আমি সবসময় চিন্তা করি, আমি যদি কাজ করি আমার হাতে গ্লাসটা ভাঙবে, অবশ্যই। সে যেহেতু কাজ করে তাহলে তার তো সমস্যা হতেই পারে। তো সুতরাং আমি বলি ওইটা তোমার ডিপার্টমেন্ট, এটা তুমি করবা, আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে আমি করব। তো যাই হোক, সমন্বয় সাধন করা এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা অত মানে সহজ বিষয় না। ছেলেদের জন্য হয়তোবা একটু এই জায়গাটা রিল্যাক্সেশন আছে, যেহেতু ওনার ওয়াইফ দেখছে। মেয়েদের জন্য এই জায়গাটা একটু টাফ, আর বাচ্চাটা অসুস্থ হলে কিন্তু মাকেই বেশি চায়, এর চাইতেও, মানে বাবার চাইতেও। তো এই জায়গাটা তো অবশ্যই আমি আমার বাচ্চাদেরকে ডিপ্রাইভ করেছি। তো এখন তো ছেলে মেয়ের বিয়ে হয়েছে, এখন তো আমার মেয়ে বলে, আমি বলি তোমরা এখন বাচ্চা কাচ্চা নাও, এখন তোমাদের অনেক বয়স হয়ে যাচ্ছে। বলছে তুমি তো আমাদেরকেই দেখো না, আবার নাতি নাতনিকে দেখবা না কেমন? না, তখন তুমি ছুটি নিয়ে নেবো, তখন নাতি নাতনি দেখবো আমি। আশা করি আপনার কথা শুনে অনেক নারীরাই অনুপ্রাণিত হবেন যে কিভাবে আপনার মতো হওয়া যায়, আপনার জায়গাটায় যাওয়া যায়, আমার চাইতে বড় হওয়া যায়, কিভাবে বড় হওয়া যায়। ইম্পর্টেন্ট থিং হচ্ছে সমন্বয় করা। ফ্যামিলিও দেখতে হবে, মানে পরিবারকে বাদ দিয়ে প্রতিষ্ঠান না, আর প্রতিষ্ঠানকে বাদ দিয়ে পরিবার না, পুরো জিনিসটা একটা টিম। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্বপ্নজয়ী অনুষ্ঠানে আসার জন্যে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং চ্যানেল আইকে একই সঙ্গে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে, অন্য কোনো উদ্যোক্তার সাথে। ধন্যবাদ আপা, আপনার জন্য ছোট্ট একটি উপহার।